দেশের মধ্যে প্রথম কোনো বিধায়কের পদ এই দলবদলির ক্ষেত্রে খারিজ হল। দেখুন, মুকুল রায় নিয়ে হাইকোর্ট যা নির্দেশ দিয়েছেন সে প্রসঙ্গে কোনো মন্তব্য করব না। তার কারণ এই বিষয়টির উপর বিধানসভার মাননীয় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্য তিনি জানিয়েছেন। ফলে হাইকোর্ট যেটা বলেছেন মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ ইত্যাদি, ওই নিয়ে এই মুহূর্তে এখনই কোনো মন্তব্য করব না। আর মুকুলদা শারীরিকভাবে খুবই সংকটজনক অবস্থায় আছেন, তাঁর দ্রুত আরোগ্য কামনা করি। আর মুকুলদা তো নিজেই কনফিউজ ছিলেন কোন দলে আছেন, তো সেই কনফিউশন এই তদন্ত করতে গিয়ে মামলা ও মোকদ্দমার কাগজে এই কনফিউশন কোর্ট চত্বরেও সঞ্চারিত হয়েছে। তো ফলে কাগজে কলমে দিনের শেষে বিজেপির একজন এমএলএ কমেছে, তৃণমূলের কি ক্ষতি হবে? তৃণমূলের কোনো ক্ষয়ক্ষতির ব্যাপার নেই। কিন্তু এই কোর্টের রায় বা এই বিষয়টির উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য করব না। বিজেপির এ বিষয়ে কথা বলার কোনো অধিকার নেই, কারণ যে বিজেপি একের পর এক রাজ্যে অন্য দলের বিধায়ক ভাঙিয়ে যারা সরকার গঠন করেছে, এই রাজ্যেও 21 সালে মনে নেই যোগদান মেলা কারা করেছিল? যোগদান মেলা এই রাজ্য আমাদের তৃণমূল থেকে বা অন্য দল থেকে যাদের নিয়েছে, তো তারা নীতিজ্ঞান শোনাবে। সারা ভারতে যারা দলবদল করে সরকার গঠন করছে, দলবদল করানোর জন্য সিবিআই ইডিকে ব্যবহার করছে, তো তাদের মুখ থেকে এখানে কোনো বড় বড় কথা শুনবো না। সুকান্ত মজুমদার বলেছেন যে এরপরেও বাকি একাধিক বিধায়ক রয়েছে, লজিক্যালি বিজেপি তাদের পদ খারিজ করার জন্য আদালতে যাবে। ওনাকে বেশি পরিশ্রম করতে হবে না, ওই সিটগুলো এমনিতেই পরের বার ঘাসফুলের প্রতীকে যারা দাঁড়াবেন তারা জিতবেন। ফলে সুকান্ত মজুমদার বা শুভেন্দুবাবুরা যেটা বলছেন না, এবার বাকিদের যে 5-6টি নাম বলছেন, সামনে ভোট এসে গেছে, আপনাদের একদম বাড়তি পরিশ্রম করতে হবে না। মানুষ ওই যে কটি সিট আপনারা বলছেন, কিছু মানুষ কিছুদিনের জন্য বিভ্রান্ত হয়ে বিজেপিকে ভোট দিয়ে ফেলেছিলেন, বা সিপিএম কিছু ভোট বিজেপিকে দিয়ে দিয়েছিল। তো এবার যে সিটগুলো নিয়ে আপনারা এই যে একটা হুমকির সুরে বলছেন দেখবো, এইটুকু নিশ্চিত থাকুন এবারের ভোটে ওই প্রত্যেকটা সিটে বিজেপির এমএলএ জিতবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, জোড়াফুল প্রতীকের প্রার্থী জিতে বিধায়ক হবেন। পুরোদুর্নীতি কাণ্ডে সুজিত বসু গোটা পরিবারকে এবার তলব করছে। আমি এই যে সুজিত বসু বা ইডির বিষয়টা, এটা নিয়ে কোনো মন্তব্য করব না। আমার মনে হয় এটা মাননীয় মন্ত্রী সুজিত বসু বিষয়টা ডিটেলস বলতে পারবেন। আমি শুধু এইটুকু বলবো যে বাংলায় যখনই এজেন্সিকে মুভমেন্টে দেখে মানুষ, তখনই মানুষ খানিকটা ধরে নেন তো ভোট এসছে। তো ফলে এই ভোট আসার মুখের তৎপরতায় এই রাজনৈতিক নির্দেশ পালন করতে গিয়ে এই যে এজেন্সিগুলি, সেগুলি তাদের খানিকটা গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতার অবসান ঘটেছে। কিন্তু পার্টিকুলার এই কেসটা কি কেস, কেন কেস আমি জানি না। আমি এই নির্দিষ্ট বিষয়ে কোনো মন্তব্য করব না। ভোট আসলেই দেখতে পাওয়া যাচ্ছে যে নেতাদেরকে একটু আলাদা আলাদা বাছাই করে এবং তাদের ফ্যামিলিকে এবার টার্গেট করা শুরু হচ্ছে। দেখুন, এই যে আমি আবার বলছি যে যদি ইডি কোনো নেতাকে বা তার সঙ্গের কাউকে কোনো নোটিশ বা তদন্তের আওতায় এনে থাকেন, এই বিষয়ে আমি মন্তব্য করতে পারবো না। তার কারণ আমি এই মামলা বা তার বিস্তারিত তার কিছুই জানি না। ফলে সেইটা নিশ্চিতভাবে যিনি এই নোটিশ পাচ্ছেন তিনিও একজন দক্ষ নেতা, দক্ষ সংগঠক, ফলে তিনি বা তাঁর আইনজীবীরা এই বিষয়টা বিস্তারিত বলতে পারবে। কিন্তু এই যে ভোট এলেন, মানে তৃণমূলকে মানুষের রায়ে হারানো যাচ্ছে না, বিজেপি আবার হারতে চলেছে। ফলে তাদের এই কখনো এই এজেন্সিকে নামানো, কখনো টাকা বন্ধ করা, কখনো নির্বাচন কমিশনকে অপব্যবহার করা, তো এইগুলো থেকে আরো বেশি করে মানুষ বুঝতে পারেন যে বিজেপি হালে পানি পাচ্ছে না। সেই কারণেই এজেন্সি, কমিশন এদেরকে সব ওই হুমকি, চাপ, ভয় দেখানো এইসবের জন্য ব্যবহার করছে। এই নির্বাচন কমিশনকে জানানো হয়েছে আধার কর্তৃপক্ষের তরফে 34 লক্ষ মৃত ভোটারের নাম বাদের কথা, পাশাপাশি 13 লক্ষ এমন ভোটার পাওয়া গেছে যাদের আধার ছিল না এবং তারা মারা গেছে। টোটাল 47 লক্ষ
এখানে দেখুন, এগুলো শুনলে মনে হচ্ছে 47 লক্ষ, এগুলো খুব নর্মাল, এগুলো খুব বাড়াবাড়ির কোনো ব্যাপার নয়। কিন্তু দেখার বিষয় হচ্ছে যে কোনো জীবিত ভোটারকে মৃতের তালিকায় ফেলে দেওয়া হয়েছে কিনা, যেটা বিহারে দেখা গেছে যে 5 জন হাজির হয়ে গিয়ে বলছেন আমরা বেঁচে আছি, পাঠিয়ে দিয়েছে মৃতের তালিকায়। যারা মারা গেছেন, যে এইটা তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার দায়িত্বটা কার? এটা তো রাজ্য সরকারের নয়, তৃণমূল কংগ্রেসের নয়, এটা তো জাতীয় নির্বাচন কমিশনের, তাদের দায়িত্ব। এখন যদি যারা মৃত, আমি তো বলছি আপনি 25-এর ভোটার লিস্ট দেখুন, যেটা টাটকা ভোটার লিস্ট, তাতে রাজ্য বিজেপির এক নেতার প্রয়াত বাবার নাম আছে। তা এটা আবার ঠিক সময় এলে সেগুলো কারেকশন হওয়ার কথা। ফলে যারা মৃত তাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেটেড হবে, এটা খুব স্বাভাবিক বিষয়। দেখতে হবে যে তার মধ্যে কোনো বৈধ এবং জীবিত ভোটারের নাম তারা সেখানে ফেলে দিয়ে আধার ডিঅ্যাক্টিভেট করছে কিনা। ফলে এই নামের লিস্টটা খুবই জরুরি। দাদা, ক্যানিং এর এক যুবক, সে তার কাকা শ্বশুরকে বাবা বানিয়ে নাগরিকত্ব সংক্রান্ত নথিপত্র তৈরি করেছে। মানে বিভিন্ন জেলাতে এইগুলো কোন বিচ্ছিন্ন ব্যক্তিগত বিষয় কি হয়? যেটা যে মানে এই ধরনের ঘটনা যেগুলো সামনে আসছে, তাতে কি আসল বাংলাদেশিদের এই এসআইআর এর মধ্যে দিয়ে নাম বাদ দেওয়া সম্ভব হবে, নাকি দেখা যাবে যে যারা আসল ভোটার তারাই তাদের নাম বাদ? আমি একটা জিনিস বুঝতে পারলাম না, এই যে বিহারে এসআইআর হলো, তার মধ্যে ভুয়ো বাংলাদেশি বা বিদেশি কজন ধরা পড়েছে? কজন? এই যে বলা হচ্ছে লক্ষ লক্ষ বাদ চলে গেছে, তার মধ্যে নর্মালি যারা মৃত দীর্ঘদিন বাদে যে সমীক্ষাটা হচ্ছে তাতে মৃতদের নাম বাদ গেছে, আর কিছু নাম বাদ যায় মানে ইয়ের জন্য, ওই ডুপ্লিকেট হয়ে যায় যেটা। তো ফলে সেটা কেন হয়? যে এটা তো এর আগে আমরা মহারাষ্ট্র দিল্লিও দেখেছি, মমতা ব্যানার্জি যেটা নিয়ে আপত্তি করেছিলেন আমাদের নেত্রী, সেটা হচ্ছে মহারাষ্ট্র বা দিল্লির ভোটার, অন্য রাজ্যের ভোটার লিস্ট আমাদের এখানে কপি পেস্ট করে দেওয়া হয়েছে, এবার ডবল হয়ে যাচ্ছে, ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। তো এইগুলোকে তো সব বাদ দিতে হবে। তো সেই বাদ দেওয়ার পদ্ধতিতে তো যার নাম বাদ যাবে। আমাদের বক্তব্য হচ্ছে একজন বৈধ ভোটারের নাম আমরা বাদ দিতে দেব না। এই একটা বাতাবরণ তৈরি হচ্ছে, এত লাখ বাদ গেল, আর এটা নর্মাল, একদম স্বাভাবিক। মানে এটা নিয়ে মানে বিজেপির কৃতিত্ব, তৃণমূলকে চাপ দেয়, এগুলোর কোনো কারণ ঘটেনি। এত লাখ মারা গেছেন তারা বাদ যাবেন, যাদের নাম কোথাও ডুপ্লিকেট হয়ে গেছে তাদের এক জায়গায় থাকবে, 2 জায়গায় থাকবে না। এটা তো চিরকাল হয়ে আসছে, এটা নিয়ে কোনো। কিন্তু জীবিত ভোটারদেরকে মৃতের তালিকায় ফেলে দিয়ে যদি নাম কাটা হয়, সেইখানে হচ্ছে সমস্যা। বৈধ ভোটারকে যদি বঞ্চিত করা হয়, তো সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। সংসদে আধার কর্তৃপক্ষ এক ধরনের কথা বলছে, আর বাস্তবে দেখতে পাওয়া যাচ্ছে যে তারা এই ধরনের ডেটাগুলো করছে। দুটোর মধ্যে তো ফারাক দেখা যাচ্ছে। আধার কর্তৃপক্ষ তাদের তো উচিত আগে নামটা, পুরো লিস্টটাকে ডিক্লেয়ার করা, পাবলিশ করুন, যে আপনি বলছেন এত লক্ষ ডিঅ্যাক্টিভেট করেছেন মৃত, তো মৃতদের নামটা পাবলিশ করলেই তো হয়। তো সেটা না করলে এখন কোথায় কোন প্রত্যন্ত এলাকার কোন মানুষের নাম ডিঅ্যাক্টিভেটেড হয়েছে কার্ড, তিনি বেঁচে থাকলে তার ধরতেও তো একটা সময় লাগবে। তো ফলে আধার হঠাৎ ঘুম ভেঙে জেগে উঠেছে, আধার একবার কেন্দ্রীয় সরকার বলে সেটাই হচ্ছে সর্বোচ্চ, আবার বলে সেটার কোনো দাম নেই, ওটা যে কি সেটাই অর্ধেক লোক জানে না। তো এখন সেই আধার যখন জেগে উঠেছে, তারা নামের লিস্টটা প্রকাশ করে দিন, একেবারে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ভিত্তিক আপনারা প্রকাশ করে দিন, তাহলে তো পরিষ্কার হয়ে যায়। এসআইআর নিয়ে বিএলওদের উপর নতুন করে চাপ বাড়াচ্ছে কমিশন, নতুন ক্যাচলাইন, যে সাবধানী ঘটিয়ে ওর দুর্ঘটনা ঘটে, যে কোনো ভুল করলে কিন্তু একটা শাস্তির খাড়া না। বিএলওরা অসম্ভব চাপে আছেন, বিএলওদের উপর একটা নির্যাতন চলছে কার্যত, এবং যে নতুন নিয়ম চাপিয়ে দিচ্ছেন নির্বাচন কমিশন, সেটা অত্যন্ত আপত্তিকর। একবার বলছেন এই বুথে যদি বিএলও খুঁজে না পাওয়া যায় তাহলে বাইরের লোককে আনা যাবে, এটা বিজেপি লোক পায় না বলে বিজেপির স্বার্থে করছেন। আবার সর্বশেষ আজকেই আমাদের কাছে তথ্য এসেছে, একটা মারাত্মক ইনস্ট্রাকশন, যে দেখাতে হবে 100% ফর্ম দেওয়া হয়ে গিয়েছে। তাই 100% তো ফর্ম দেওয়া হয়নি,
সব ফর্ম তো হয়নি, বা অনেককে যারা খুঁজে পাননি, অনেক সেই ফর্মগুলো নিয়ে কি করতে চান ইলেকশন কমিশন? তারা বিএলওদের বলছেন আপনারা এমন ভাবে দেখাবেন যেন মনে হয় 100% ডিস্ট্রিবিউশন হয়ে গেছে ফর্ম। আমরা এইরকম নির্দেশ এসছে বলে আমাদের কাছে খবর। এবার এটা কতটা সত্য, কি কি হয়েছে আমরা খতিয়ে দেখছি। একাধিক বিএলও জানিয়েছেন যে এই ধরনের খবর এসছে, অথচ তারা বাড়ি গিয়ে যাকে হয়তো দেখতে পাচ্ছেন না তার বাড়ি আর একবার যেতে হবে, কেউ মারা গেছেন বা এরকম ধরনের এরকম বেশ কিছু ফর্ম তো কার্যত প্রত্যেক বুথেই 100% লোককে তো হাতে ধরে দেওয়া সম্ভব হয়নি। তো সেই 100% অথচ দেখাতে হবে বলছে 100% দেওয়া হয়েছে, এরকম মেসেজও নাকি বিএলওরা পেয়েছেন, আমরা খতিয়ে দেখছি। পার্থ চ্যাটার্জি থেকে নানা রকম বিতর্কিত মন্তব্য করছেন, যে বলছে যে কষ্ট হয়েছে শুধু এটুকু জেনে যে বুটাস তুললো, কে বুটাস খুঁজে বের করতে হবে। এই যে তিনি একটা দ্বন্দ্ব তুলে ধরছেন যে তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয়েছে। দেখুন, পার্থ চট্টোপাধ্যায়ের বিষয়ে কোনো মন্তব্য করব না, কারণ একটা নির্দিষ্ট ঘটনাক্রমের পর তার সম্পর্কে আমাদের দলের যা সিদ্ধান্ত সেটা আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেছিলেন। তো যতক্ষণ না নতুন কোনো সিদ্ধান্ত হচ্ছে ততক্ষণ এই বিষয়ে আমরা কেন কথা বলবো? ফলে তার বিষয়ে তার কোনো মন্তব্য, তার কোনো কথার বিষয় এই মুহূর্তে কোনো প্রতিক্রিয়া বা জবাব দেব না। উনি তো দলে ফিরতে চাইছেন, এখনো পর্যন্ত কি সে বিষয়ে কোনো রকম কোনো আলোচনা? ওটা আমার এখতিয়ারের বাইরে। গতকাল থেকে মাটিগেরা, দিনাটা, নবগ্রাম বিভিন্ন এনআইএ রেড হচ্ছে। একদিকে ইডি, দেখুন, আবার এই সিবিআই, ইডি, এনআইএ এই ভোট আসার পরিস্থিতি তৈরি হলেই সিবিআই, ইডি, এনআইএ এগুলিকে বা বিভিন্ন কমিশন এগুলোকে নামিয়ে দেয় বিজেপি, এবং এনআইএ দিয়ে ডেকে ডেকে বিভিন্ন কেসে নাম জুড়ে দিয়ে বলা হয় এলাকা থেকে চলে যাও, এতে কাজ করো না, অমুক করো না, তমুক করো না। তৃণমূলের সংগঠকদের হ্যারাস করা হয়। পূর্ব মেদিনীপুরে তো ভয়ঙ্করভাবে এসব হয়েছে সিবিআই এবং এনআইএ দিয়ে। তো ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি আবার এই এজেন্সি পলিটিক্স শুরু করে দিয়েছে। আজকে বিরোধী দলের নেতা অভিযোগ করছেন যে তাকে পাকিস্তান থেকে হুমকি ফোন করা হচ্ছে, আগে তো বাংলাদেশ থেকে হতো। তিনি এই ব্যাপারে যেখানে জানানোর নাকি জানিয়েছেন। দেখুন, উনি তো খুব বিরল শ্রেণীর নেতা, উনি ওকে বাংলাদেশ থেকে ফোন করা হয়, পাকিস্তান থেকে ফোন করা, আমার মনে হয় আর কিছুদিন একটা ভিন গ্রহ থেকে যদি কেউ আমাদের এলিয়ান কেউ যদি যোগাযোগ করতে চান পৃথিবীর সঙ্গে, তাহলে বিরোধী দলনেতার সঙ্গেই যোগাযোগটা করেন। এবং উনি মহাকাশ থেকেও ফোন পাবেন, মঙ্গল গ্রহ থেকে ফোন এলো, বা আরো কোনো দূর থেকে যে কোনো এলিয়ান যারা পৃথিবীর সঙ্গে যোগাযোগ করতে চাইছে তারা বিরোধী দলনেতার সঙ্গে যোগাযোগ করলেন। এই ধরনের সব ব্যাপার আর কি, আন্তর্জাতিক কেন, একদম ব্রহ্মাণ্ডের বড় ব্যাপার। বর্তমানে যে স্বর্ণ ব্যবসায়ী বিডিওর ঘনিষ্ঠ তৃণমূলের এক ব্লক সভাপতিকে পুলিশ তো ভালো কাজ করছে। একটা খুনের ঘটনা তদন্তে নেমে পুলিশ অত্যন্ত ভালোভাবে সেই তদন্তের কাজ করছে। পুলিশের উপর পুরো আস্থা রাখুন, দেখুন তদন্ত তো এগোচ্ছে, দেখাই যাচ্ছে ভালো কাজ করছে পুলিশ। বিরোধীরা বলছে কোনো ভিডিওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আরে এত তাড়াহুড়ো কি? তার মানে ধাপে ধাপে পুলিশ নিশ্চয়ই এগোচ্ছে, যেখানে তথ্য প্রমাণ আছে ব্যবস্থা নিচ্ছে, যেখানে তথ্য প্রমাণের অভাব সেখানে একটু সময় নিচ্ছে। রোজ আওয়ারলি বুলেটিন দেওয়া তো পুলিশের কাজ হতে পারে না একটা খুনের তদন্তে নেবে। যে বিরোধীরা, আমি খুন যখন তো পরের কথা, ওটা বিজেপি রাজ্যগুলোতে একের পর এক খুনিরা বাইরে ঘুরে বেড়ায়। বিলকিসের পরিবারের খুনি আর গণধর্ষণ যারা করেছিল তারা জেল গেট খুলে বিজেপি বার করে দেয়, সুপ্রিম কোর্টকে আবার ফিরিয়ে আনতে হয়। আর যারা সোনার মেয়ে কুস্তিগিরদের শ্লীলতাহানি করা এমপিকে নিয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে বসে থাকেন, সেই বিজেপির মুখ থেকে বড় বড় কথা শুনবো না। একটা গাড়ি নিয়ে 7 ঘন্টা দিল্লি পৌঁছলো, ইন্টেলিজেন্স বিভিন্ন জায়গায় সিসিটিভিতে ধরা পড়ছে। দেখুন, আপনারা একটা জিনিস পরিষ্কার বলি, বিজেপি সরকারটাকে বুঝুন। কৃষক বিরোধী নীতির বিরুদ্ধে কৃষকরা আন্দোলন করছিলেন। কৃষকদের দিল্লিতে ঢুকতে দেয়া হবে না বলে কৃষকদের, যারা আমাদের খাওয়ান, গোটা দেশের মেরুদণ্ড, কৃষকদের আন্দোলন
জনবিরোধী, কৃষক বিরোধী কৃষি নীতির বিরুদ্ধে। তো কৃষকরা যখন আন্দোলন করছিলেন দিল্লিতে ঢুকতে দেবে না বলে নরেন্দ্র মোদী, অমিত শাহের পুলিশ জলকামান থেকে শুরু করে রাস্তায় লোহার শিক পুঁতে দিয়েছিল। নরেন্দ্র মোদীর জমানায় যিনি লালকেল্লা থেকে নরেন্দ্র মোদী বক্তৃতা দেন, সেখানে কৃষকের ঢোকার অধিকার নেই, আন্দোলনরত কৃষক পৌঁছতে পারেন না, দাবি জানাতে কৃষক পৌঁছতে পারে না। কিন্তু আপনাদের ইন্টেলিজেন্সকে ফাঁকি দিয়ে বিস্ফোরক বোঝাই গাড়ি পৌঁছে যায় লালকেল্লায়। এইটাই হচ্ছে ভারতবর্ষের আজকের অবস্থা, যেখানে নিজেদের দাবি নিয়ে কৃষক লালকেল্লায় যেতে পারেন না, কিন্তু জঙ্গি বিস্ফোরক নিয়ে লালকেল্লায় পৌঁছে যেতে পারেন। এটাই হচ্ছে নরেন্দ্র মোদী আর অমিত শাহ ভারতবর্ষের আইন শৃঙ্খলার অবস্থা। এটা ভালো না বল?